হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বাবলি আর আমাদের চ্যানেল এসবিএস সুইডেনারিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন যাব হসপিটালে। সকালবেলা এখন 10টা বাজে, বেরিয়ে পড়েছি। আমি একটা টেস্ট করাতে যাচ্ছি। আর আজকে ওয়েদার কিন্তু একটু মেঘলা মেঘলা, দেখতেই পাচ্ছেন আকাশে কেমন মেঘ জমেছে। রাত্রেবেলা মানে হালকা বৃষ্টিও হয়েছে, বুঝতে পারছি। ঠান্ডাটা তো অনেক কমে গেছে, কিন্তু এই সময়টা না খুব একটা ভালো লাগে না চারপাশটা দেখতে। এই যে গাছপালাগুলো কেমন শুকনো শুকনো পড়ে রয়েছে, তার সাথে রাস্তায় পাথর, সব কিছু নিয়ে বাইরেটা দেখতে অতটা ভালো লাগে না। যখন খুব ঠান্ডা পড়ে, স্নো পড়ে, সেই সময় একরকম সৌন্দর্য থাকে। আবার যখন গরমকাল আসে তখন একরকম সৌন্দর্য থাকে। তো এই সময়টা রাস্তাঘাট অনেক নোংরা হয়, কারণ বরফ গলে চারপাশে জল জল হয়ে থাকে। তারপরে গাছের যে শুকনো ব্যাপারটা দেখতে পাওয়া যায়। শীতকালে পুরো বরফের সাদা হয়ে থাকে, আর গরমকালে সবুজ হয়ে থাকে বলে অন্যরকম দেখতে লাগে। যেটা বলছিলাম আপনাদেরকে, যে এই সময় গাছগুলো দেখলে কেমন যেন একটু লাগে, তবে আস্তে আস্তে কিন্তু পাতা আসতে শুরু করেছে। দেখুন, আর কয়েকদিনের মধ্যেই চারপাশটা একদম সবুজ হয়ে যাবে। আর এই সেই আপেল গাছটা, যেটা আপনাদের অনেকবার দেখিয়েছি, যে ভর্তি হয়ে আপেল একদম এই নিচে পড়ে থাকে, সেই গাছটাই এখন এইভাবে দাঁড়িয়ে আছে। আর জানেন, আপনাদের সাথে আমার একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করি। এই সপ্তাহে বুজু কিন্তু স্কুলে যাচ্ছে না, ও কাজ করতে যাচ্ছে। সুইডিশ গভর্নমেন্টের রুলস হচ্ছে, যেসব বাচ্চারা 8-এ পড়ে তাদেরকে 1 সপ্তাহের জন্য কোথাও কাজ করতে হবে। এই কাজগুলো বাচ্চারা নিজেরাই খুঁজে নেয়। আফটার স্কুল বেশ কয়েকদিন অনেক জায়গায় কাজ খুঁজেছে, যেমন ধরুন কফি শপে, তারপর কোনো জামা কাপড়ের দোকানে, লাইব্রেরিতে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সব বাচ্চারা কাজ করে। তারপরে যে শপিং মলের ভিতরে ছোট ছোট দোকান থাকে সেখানে, সেরকম বুঝু অনেক জায়গায় কাজ খুঁজে ও শেষ পর্যন্ত একটা স্কুলে কাজ পেয়েছে। স্কুলের লাইব্রেরিতেও কাজ করবে, রিসেপশনে কাজ করবে। আফটার স্কুল বাচ্চারা যখন স্কুলে থাকে তাদের নানা রকম অ্যাক্টিভিটিস হয়, সেখানেও ও কাজ করবে। আর এই পাও নিয়ে আমি মানে আগেও একটা ভিডিওতে বলেছিলাম। তবে এখন যেহেতু বুঝে যাচ্ছে, ওর একদম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। এসে প্রত্যেক দিন আমাকে নানা রকম গল্প বলে ওর কিরকম এক্সপিরিয়েন্স হলো। আর সুইডিশ গভর্নমেন্টের রুলস হচ্ছে, 8-এ আর 9-এ পড়ে যেসব বাচ্চারা, তাদের বছরে 5 দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোনো একটা জায়গায় কাজ করতে হবে। এর জন্য ওদেরকে খুব সামান্য একটা অ্যামাউন্টও কিন্তু দেয়। ভাবুন কি সুন্দর ওদের একটা এক্সপিরিয়েন্স হলো। কেউ স্কুলে কাজ করছে, কেউ কফি শপে কাজ করছে, কেউ আবার জামা কাপড়ের দোকান কাজ করছে। বুঝুদের দেখতাম রোজ সন্ধ্যেবেলায় এসে, ওর 3-4 জন বন্ধু আছে, সবাই মিলে বসে ডিসকাস করতো যে ওরা আজকে কি কাজ করেছে, ওদের কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে। আমি বসে বসে পাশে না শুনতাম যে ও কি বলছে। মানে ও এতটাই এক্সাইটেড ছিল যে আমি এই কাজগুলো আজকে করেছি, বাচ্চাদের সাথে থেকেছি, বা আমি 5 দিনে এতটা টাকা ইনকাম করছি। সবকিছু ওদের গল্পগুলো যখন শুনতাম, মনে হতো ইস এরকম যদি দিন আমরা দেখতে পেতাম। যাই হোক, ওরা বেশ ভালোই এনজয় করছে। আর আমি ট্রেনে উঠে পড়েছি, আর আমি কিন্তু পৌঁছে গেছি। এখানে অফিস টাইমে ট্রেনে বা মেট্রোতে, বাসে যতটুকু ভিড় দেখতে পাওয়া যায়, আদার্স টাইমগুলোতে কিন্তু অত ভিড় থাকে না। খুব ইজিলি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করা যায়। দেখুন স্টেশনটা কিরকম ফাঁকা, একটা ট্রেন গেল, 2-4টে লোক ছাড়া আর লোকই দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখন আমাকে যেতে হবে হেঁটে প্রায় 100-150 মিটার মতো। আর জানেন তো, এই সপ্তাহ থেকে আমাদের কিন্তু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা 1 ঘন্টা এগিয়ে যাচ্ছি। ইন্ডিয়ার সাথে আমাদের টাইমের ডিফারেন্স ছিল 4.5 ঘন্টা। এখন সেটা কমে হবে 3.5 ঘন্টা। তবে আমি কিন্তু একদম হসপিটালের সামনে পৌঁছে গেছি। ট্রেন থেকে নামার পর দেখলাম যে রাস্তাটা দিয়ে এখানে আসা ইজি হতো, সেখানে কাজ চলছে। তাই বেশ কিছুটা ঘুরে আসতে হলো। আমি ভাবছিলাম ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা, কিন্তু একদম ঠিক টাইমে পৌঁছে গেছি। সুইডেনে আফটার 40 সব মেয়েদের 2 বছর বাদে বাদে মোমোগ্রাফি টেস্ট হয়। এটা গভর্নমেন্ট থেকে করা হয়, একদম ফ্রি অফ কস্টে। যেমন আজকে আমি এসেছি, আবার 2 বছর বাদে আমার কাছে আরেকটা লেটার যাবে। আর সেই লেটারে কিন্তু একদম ডেট, টাইম, কোন হসপিটালে যেতে হবে, সমস্ত কিছু মেনশন করা থাকবে। এখানে আসার পরে সেই ডেটে আমাকে ভিতরে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আমার যে পার্সেন্ট নাম্বার আছে সেটা দিয়ে। আর সেটা করার পরেই কিন্তু টেস্ট হয়ে যাবে। এর জন্য আমাদের কোনো রকম অ্যামাউন্ট দিতে হয় না। আর ব্যাপারটা খুব ইজি, মানে এখানে এসে আমাদের বসে থাকতে হয় না, সমস্ত কিছু একদম টাইমে হবে। হসপিটালের ভিতরেও কিন্তু সেই অর্থে যে পেশেন্টদের বাড়ির লোক সেসব মানুষেরও ভিড় থাকে না, যেহেতু এখানে পুরো ব্যাপারটাই মানে হসপিটাল থেকে টেক কেয়ার করে। আর আমি কিন্তু একদম জায়গা মতো চলে এসেছি।
আসার পর দেখলাম আমার আগে মাত্র 2 জন বসে আছে, তাই আমার খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না। রেজিস্ট্রেশনটা করে নিলাম, ব্যাস এখন একটু বসবো, তারপরেই হয়তো আমার ডাক আসবে। এরকম একজন লোকজনও কিন্তু সারা হসপিটালে দেখা যাচ্ছে না, ওই দেখুন মাত্র একজন বসে আছেন। আর আজকাল আমার ওই হসপিটালে আসতে হবে শুনলেই না একটা জিনিস কেমন ভয় লাগে, একদম ভালো লাগে না। 2025 সালে মা যখন অসুস্থ হন, সেই সময় মাকে নিয়ে আমি টাটাতে প্রায় 1 মাস হসপিটালে ছিলাম। তারপর থেকে জানি এই হসপিটালের আসতে হবে এই কথাটা শুনলেই একটা মনের মধ্যে কেমন লাগে। সেই সময় মাকে ওই অবস্থায় দেখা, আর এখানে এসে যখন দেখছি ওই বেডে করে পেশেন্টকে নিয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে টেস্ট করাতে, এইগুলো দেখছি আমার জানি ভিতরটা আরো খারাপ লাগে। সেই জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছে, বেরিয়ে এসেছি হসপিটাল থেকে, এবার বাড়ি ফিরে যাব। আর রিপোর্ট আমি 4 সপ্তাহ বাদে পেয়ে যাব। আমার বাড়িতে লেটার চলে যাবে, আর একটা অ্যাপ আছে, সেখানেও আপডেট হয়ে যাবে আমার রিপোর্ট পজিটিভ না নেগেটিভ কি আসছে। আর ওই দেখুন সামনে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা থাকে, খুব এমার্জেন্সি যদি পেশেন্টের হয় সেই ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সের মধ্যে সবকিছু আছে। সুতরাং বাড়িতে গেলে আগে বেসিক ট্রিটমেন্টটা দিয়ে তারপরে পেশেন্টদেরকে হসপিটালে নিয়ে আসা যায়। আর বাইরেটা তো দেখতেই পাচ্ছেন, কোনো পেশেন্ট পার্টির ভিড় নেই, খাবারের দোকান নেই, একদম ফাঁকা শুনশান। আর সুইডেনের নিয়ম হচ্ছে 40 থেকে 74 বছর বয়সী মহিলাদেরকে 18 থেকে 24 মাসের মধ্যে, মানে ওই 2 বছর বাদে বাদে লোকাল কোনো হসপিটালে ডেকে এই টেস্টটা করানো হয়। তার ফলে নাকি এখানে ব্রেস্ট ক্যান্সার হওয়ার মানে যে পার্সেন্টেজ সেটা অনেকটা কমে গেছে। আর আমি কিন্তু মেট্রো স্টেশনে চলে এসেছি, এখন আমার এখান থেকে 10-15 মিনিট যেতে লাগবে, 4 মিনিট বাদে আমার ট্রেন। আর জানেন তো স্টকহোমে যে মেট্রো স্টেশনগুলো আছে সেগুলোকে ওপেন মিউজিয়াম বলা হয়, কারণ প্রত্যেকটা স্টেশনে ডিফারেন্ট ডিফারেন্ট আর্ট আছে, এবং প্রত্যেকটা স্টেশনের এই আর্টগুলোর পিছনে কোনো না কোনো হিস্ট্রি আছে, তাদের নাম আছে। যদি কোনোদিন সম্ভব হয় আপনাদেরকে এই প্রত্যেকটা মেট্রো স্টেশন পরপর দেখাবো, তাহলে দেখবেন কত সুন্দরভাবে এগুলো তৈরি আছে। আর মেট্রো থেকে নেমে এখন বাড়ি ফিরে যাচ্ছি। এই রাস্তাটা আমাদের হেঁটেই যেতে হয়, তবে এই গরমকালে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। সামনে দেখেছেন কত গাছ বসছে, এই গাছগুলো কিন্তু নিয়ে এই ভদ্রলোক প্রত্যেক দিন সকালবেলা এসে বসে, আবার সন্ধেবেলা পুরো তাঁবু টাবু গাছ ফাছ গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। প্রত্যেকটা স্টেশনের পাশেই বা এরকম যেখানে অনেক লোক যাতায়াত করে সেই রকম জায়গায় এই গরমের সময় কিন্তু গাছগুলো বসে, বা এরকম দোকানগুলো হয় বাইরে। শীতকাল আসলে আবার এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। যেরকম আপনাদের বলছিলাম আগে, যেহেতু আমাদের ঘড়ির কাঁটা চেঞ্জ হয়েছে, সেই জন্য দিনটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা 6টা, এখনো অনেক সুন্দর আলো আছে। আকাশ এখন দেখছি বিকেল বেলা দিকে বেশ পরিষ্কার হয়েছে, রোদ উঠেছে, বাইরেটা একদম মানে ঝলমল করছে। আর গাছগুলো যেরকম, আমার বাড়ির সামনে দেখুন এই আপেল গাছটা ছিল, কয়েকদিন বাদেই পুরো সবুজ হয়ে যাবে, আবার আপেল ধরবে। এবার কিন্তু আমাকে রান্নাঘরে ফিরতে হবে, একটু রান্না বান্না করতে হবে। সুমন অফিস থেকে আসবে, আর বুঝি স্কুল থেকে এসে মানে যেখানে কাজ করতে যাচ্ছিল সেখান থেকে এসে ব্যাডমিন্টন স্কুলে গেছে, ওখান থেকে ও ফিরবে। দুজনই এসেই একদম খুব খিদে পেয়ে যাবে, বললো সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দিয়ে দাও। আর আস্তে আস্তে মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে যাবে, তো এসে একদমই ডিনার করে নেবে। আর এখন একটু রুই মাছ বানাবো, সকালবেলায় মাছগুলোকে একদম পরিষ্কার করে একটু ভেজে রেখে গেছি, যাতে এই রাত্রেবেলা আমি যখন রান্না করতে বসবো তখন জানি আমার তাড়াতাড়ি হয়ে যায়। আজকে মা রুই মাছ রান্না করছে এই কারণেই, বুড়ি সকালবেলা বলে গেছে অনেক দিন নাকি রুই মাছ খাওয়া হয় না, সেই জন্যই এটা রান্না করার প্ল্যান করেছে। আর রুই মাছ রান্না করলে একটা সুবিধা হচ্ছে কি, একটু ঝোল ঝোল করলে আর বেশি কিছু করতে হবে না। ওরা তো আবার খুব বেশি অনেকগুলো পদ খেতে পছন্দ করে না, সেই জন্যই এখন রুই মাছ রান্না করবো। আর সেদিন সুমন আপনাদের দেখাচ্ছিল না ইস্টারের জন্য যে সমস্ত মার্কেটে ডিম মুরগি নানা রকম ডেকোরেট করার আইটেম বিক্রি হচ্ছে, সামনের সপ্তাহ থেকে কিন্তু ইস্টারের ছুটি পড়ে যাবে। সেই সময় আমরা প্ল্যান করেছি একটু ঘুরতে যাব। তো সেই জন্য সমস্ত প্যাকিং গুলো আমাকে এর ফাঁকে করে নিতে হবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে সমস্ত প্যাকিং গুলো কমপ্লিট করে নেবো। জানেন আজকাল কিন্তু ভালো মতো সবজিও পাওয়া যাচ্ছে না এখানে, যুদ্ধের জন্য সবকিছু তো প্রত্যেক সপ্তাহে আসছে না, তাই সবজি অনেক কিছু মানে যেগুলো আমাদের ইন্ডিয়ান সবজি বাংলাদেশ থেকে আসতো বা ইটালি থেকে আসতো, সেসব সবজি অনেকটাই কিন্তু কম আসছে, বা আসলেও সেগুলো একদম শুকিয়ে যাচ্ছে। দোকানে গিয়ে সবজি কিনতে গেলে অর্ধেক সময় অর্ধেক জিনিস পাচ্ছি না। আর যখন হোয়াটসঅ্যাপে বা কোনো জায়গায় আপডেট আসছে সবজি আসবে, সুমন অফিস থেকে আসলেই চলে যায় সেই সবজিগুলো আনতে, যাতে কিছুটা সবজি নিয়ে এসে বাড়িতে রাখা যায়। আমি তো আবার কেটে ধুয়ে ফ্রোজেন করে দিই, তাহলে খুব একটা অসুবিধা হয় না। তবে এর ফলে কিন্তু জিনিসের দাম প্রচুর বেড়েছে। বেশ বাজার করতে গেলে বোঝা যাচ্ছে যে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু ব্যাগ ভর্তি হচ্ছে না। কোভিড এর পর পর এরকম পরিস্থিতি হয়েছিল, সেই সময় সবজি কিনতে গেলে মনে হতো মানে কত টাকা বেরিয়ে গেল কিন্তু সবজি পাচ্ছি না। এখন আবার সেরকম পরিস্থিতি এসছে, মানে এই যে দামটা বাড়লো,
এটা আর কমে না। কোভিডের পরও দেখেছি তখন যে এক লাফে অনেকটা বেড়েছিল সেটা আর কমেনি, এখনো কিন্তু সেই অবস্থা। যাই হোক, আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে রাখবো। ভাজা ছিল বলে খুব একটা অসুবিধা হলো না। আর বাপ বেটি মিলে একসাথেই আসছে, দুজনেই ফোন করেছিল, দুজনেই বললো একসাথে আসছে। তো ভালোই হয়েছে, আসলে পরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। আমাদের বাড়িতে আবার মাছ খাওয়ার অনেক রকম ঝামেলা আছে। সুমন যেমন মাছের মাথা আর লেজা একদম খেতে পছন্দ করে না, ও বলে ওগুলো খেলেই নাকি গলা ফুটে যাবে। ওই জন্য পুঁই শাকের তরকারিতে বা মাছের মাথা পুঁই শাক করলে পরে সুমনের জন্য খুব একটু অসুবিধা হয়। বুঝু আবার এগুলো খুব ভালো খায়, আবার ও গাদাটা খাবে, পেটিটা খাবে না। আমি আবার মাছের যে অংশই দেওয়া হোক না কেন খুব ভালো খাই। তো সব মিলিয়ে আজকে রান্না করলাম। গতকাল ডে লাইট সেভিং চালু হয়ে গেছে, কিন্তু এই কাজটা করা হয়নি। বছরে দুবার আমাদেরকে করতে হয়। ঘড়ির সময়টাকে 1 ঘন্টা এগিয়ে দিতে হয়, একবার এগিয়ে দিতে হয়, একবার পিছিয়ে দিতে হয় অক্টোবর মাসে। তো কালকে তো হয়েছে ডে লাইট সেভিং, কিন্তু করা হয়নি। এবার ঘড়িতে যদি সময় ভুল দেখায়, সব সময় তো মোবাইল দেখা হয় না, তখন মানে ঘুম থেকে ওঠার থেকে আরম্ভ করে, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠা, উঠে অফিসে যাওয়া, তৈরি হওয়া, এইগুলো নিয়ে নানান রকম সমস্যা তৈরি হয়। তো এটা এখন ঘুরিয়ে ঠিক করে দিচ্ছি। বুজুর রুমে দেখলাম বুজু সেগুলো ঠিক করে দিয়েছে। এই ড্রয়িং রুমেরটা আমি ঠিক করে দিচ্ছি। আর দেখলাম আজকে একটা, মানে এটা প্রত্যেক বছরই হয়, যেদিনকে ডে লাইট সেভিং হয় সেদিন থেকে দিনটা হঠাৎ করে বেড়ে যায়। মানে দিন তো বাড়ে না, ঘড়িটা যেহেতু এগিয়ে গেছে, দিনের আলোটা অনেকক্ষণ বেশি আর কি আমরা দেখতে পাচ্ছি। এইসব পরিবর্তনগুলো আসছে মানে মনে হচ্ছে ভালো দিন এগিয়ে আসছে। আমাদের যেটুকু ভালো দিন আর কি, সামারের সময় ঘুরে বেড়াবার সময় এগিয়ে আসছে, সেটা থেকেই মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সামনের সপ্তাহে আমরা ঘুরতে যাচ্ছি, সেইটা কিন্তু পরের ব্লগে আসবে।